নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেলের আরেকটি এপিসোড। আপনারা জানেন এই মুহূর্তে বাংলায় সবচেয়ে আলোচ্য যেটা বিষয় এসআইআর কে কেন্দ্র করে, বিশেষ করে যাদের নাম নতুন করে যাদের ডাক পড়ছে তাদেরকে বলা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে এবং সেই নিয়ে একটা ভয়ঙ্কর আতঙ্কের সৃষ্টি হয়েছে। তারা কি ডকুমেন্ট দেবেন, কি অবস্থায় থাকবে। এর মধ্যে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছেন, কারণ বিহারে যে সমস্ত নথিপত্র ব্যবহার করা হচ্ছিল সেগুলো মান্যতা দেওয়া হচ্ছে না, ডোমিসাইল সার্টিফিকেটকে মান্যতা দেওয়া হচ্ছে না এবং কোনো নোটিফিকেশন দেওয়া হচ্ছে না। পুরোটাই করা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপের নোটিশকে কেন্দ্র করে। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে আপনারা জানেন একবার 20শে নভেম্বর এবং তারপর 2রা ডিসেম্বর দুটি চিঠি দেন। তো এই নিয়ে বিশদে আমরা ঠিক 2 সপ্তাহ আগে আলোচনায় ছিলাম আমাদের এই ব্যাপারে যিনি এক্সপার্ট আবিদ হোসেন সাহেবের সাথে। আবিদ সাহেবকে আমি আবারও আজকে ডেকে পাঠিয়েছি। আবিদ সাহেব, আপনাকে স্বাগত। দেখুন, আজকে সোমবার আমরা যখন এটা আলোচনা করছি, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে ইলেকশন কমিশনকে চিঠি দিয়েছেন এবং গতকাল আরো একাধিক মানুষের যাওয়ার পথে নাকে নলিয়ে যাচ্ছিল, মাথা ফেটে গেছে, পড়েছে, অসুস্থ বৃদ্ধের মৃত্যু ঘটেছে। এই নিয়ে সব মিলিয়ে এসআইআর এর ডাক পাওয়া, শুনানিতে যাওয়া এবং বিএলওর মৃত্যু গিয়ে প্রায় 65-70 জন মারা গেছেন। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা হচ্ছে একটা অস্বাভাবিক পরিস্থিতি। বিহারের ক্ষেত্রে বলা হয়েছিল যে পরিযায়ী শ্রমিকদের বাড়ির লোকেরাই যদি ডকুমেন্ট দেয় তাহলে হবে, কিন্তু এই ক্ষেত্রে বলা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের নিজেদের আসতে হবে। তারা কোন কোন রাজ্যে চাকরি করেন, কাজ করেন, এবং তাদের মধ্যে একটা বড় সেকশন আপনারা জানেন মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, উত্তর দিনাজপুরের মুসলিম কমিউনিটির, তাদেরকে বলা হচ্ছে সশরীরে থাকতে হবে। যে ডোমিসাইল সার্টিফিকেট যেটা উপস্থিত করা হয়েছিল সেই ডোমিসাইল সার্টিফিকেটটাকে মান্যতা দেওয়া হচ্ছে না। মতুয়ারা আতঙ্কিত, রাজ্য জুড়ে মতুয়াদের অবরোধের ডাক দেওয়া হয়েছে। এই যে একটা আতঙ্কগ্রস্ত পরিস্থিতি, আবিদ সাহেব, আপনি বারবার মানুষকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে কি করতে হবে সেই পথ নির্দেশ দিয়েছেন। আপনি এত বছর এতগুলো ইলেকশন চালিয়েছেন, এই পরিস্থিতির কেন, কি হচ্ছে, এই নিয়ে আমরা একটু জানতে চাইবো। ঠিক কি অবস্থায় এই মুহূর্তে বাংলা দাঁড়িয়ে আছে বলুন তো, বিশেষ করে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে হেনস্থার শিকার হচ্ছেন সেটা নিয়ে, এবং তারা কি কি ডকুমেন্ট কি ভাবে প্রডিউস, আর কি করলে সন্তুষ্ট হবে কমিশনের লোকেরা। সবাইকে নমস্কার। প্রসূনদা, আপনি যেটা বললেন সেটা হচ্ছে, প্রথমে বলি যে ইলেকশন কমিশন প্রথমে যখন চালু করে ওয়েস্ট বেঙ্গল, বিহারটা এখন ভুলে যাই আমরা কারণ ভোট হয়ে গেছে, কিন্তু এখন 12টা রাজ্যে হচ্ছে, রাজ্য বা ইউনিয়ন টেরিটরিতে বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের মেথড অ্যাপ্লাই করছে। আইন একটাই, সংবিধানের ধারা একটাই, যার আন্ডারে হবে 324, 325, 326, এই 3টা ধারাতেই এই কাজগুলো হয়। ইলেকশন কমিশনের ক্ষমতা এই 3টা আর্টিকেলে আছে। এর বাইরে নেই। আসামে যেটা করছে, পশ্চিম বাংলায় আবার অন্যরকম কাজ করছে। আসামে কিছুই করছে না, এটা সবার জানা দরকার পশ্চিমবাংলার ভোটারদের, যে আসামে কিন্তু কিচ্ছু হচ্ছে না। আসামে বিএলও বাড়ি বাড়ি যাচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে জাস্ট জেনে নিয়ে আসছে কজন কে কে মারা গেছে আর কে শিফটেড হয়ে গেছে। ওই লিস্ট নিয়ে এসে লিস্ট ফাইনালাইজ করে দেবে আসামে। কেন? আসামে এনআরসি করে, আমরা জানি যে এনআরসি করার পর একটা ফাঁদে পড়ে গেছে। সেই জন্য আসামের কিন্তু এসআইআর যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওইটাই হওয়ার কথা ছিল, কিন্তু এই মুহূর্তে ইলেকশন কমিশন পশ্চিম বাংলার সঙ্গে যে রকম ব্যবহার করছে, পশ্চিম বাংলা বলতে আমি পশ্চিম বাংলার 7 কোটি 7.5 কোটি ভোটারদের কথা বলছি, মানুষের কথা বলছি। এই 7.5 কোটি ভোটারের সঙ্গে ইলেকশন কমিশন যে ব্যবহারটা করছে, প্রত্যেক ভোটারকে একটা ক্রিমিনাল হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে। প্রত্যেক ভোটারকে ঘুষপেটিয়া মনে করছে, কি অবস্থা! প্রত্যেক ভোটারকে বাইরের মানে ফরেনার ভাবছে, প্রত্যেক ভোটারকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। এবং এই লাইনে কারা কারা দাঁড়িয়ে আছে? যারা অ্যাম্বুলেন্সে করে আসছেন, যাদের বয়স 96 বছর বয়স। প্রথম দিকে অর্ডার যায়নি, কি হয়েছে না হয়েছে, কিন্তু আমরা দেখেছি সেন্টারগুলোতে, যে কোনো সেন্টারে চলে যান, যে কোনো প্রায় 3-3.5 হাজার সেন্টারে হিয়ারিং চলছে।
সব বিডিও অফিস, সব এসডিও অফিস, সব ডিএম অফিস, আর অনেকগুলো স্কুল কলেজে হিয়ারিং গুলো চলছে। আমরা যদি যে কোনো সেন্টারে চলে যাই সকালে, আমি অনেকগুলো সেন্টার ঘুরে ঘুরে দেখেছি, কেওস চরম, এবং যারা হিয়ারিং নিচ্ছেন তারা যে ফুট সোলজার বলতে এই ইয়ারও যাদেরকে বোঝাচ্ছে, এই ইয়ারোরা হিয়ারিং নিচ্ছেন, আর সরকারি স্টাফরা থাকছে ওইখানে, মাইক্রো অবজারভার বসে আছে। এবং যে অবস্থায় ভোটারদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, বোধহয় এই দেশে মনে হচ্ছে এই দেশের নাগরিক কেউ নয়, মানে দেখলে তাই মনে হচ্ছে। বা যে বিহেভটা করছে, সবাই তো ভোটার, সবাই তো নাগরিক। এর মধ্যে এমন এমন লোক আছেন যারা এক সময় পশ্চিমবাংলায় 30 বছর 35 বছর চাকরি করেছেন, বড় বড় চাকরি করেছেন, আইএএস অফিসার, আইপিএস অফিসার, কলেজের প্রফেসর। আমরা নাম শুনেছি, কবি জয় গোস্বামীকেও হিয়ারিং এ ডাকা হয়েছে। এছাড়া একজন এক্স ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, তাকে হিয়ারিং এ ডাকা হয়েছে। আজকেই শুনলাম একজন কাউন্সিলরকে, কোন মিউনিসিপ্যালিটির কাউন্সিলরকে ডাকা হয়েছে, এমএলএ কে ডাকা হয়েছে। তো এইসব যে জিনিস যদি হয়, তাহলে ইলেকশন কমিশন কি করতে চাইছে এখন সবার কাছে পরিষ্কার। ইলেকশন কমিশন পুরোপুরি পলিটিক্যালি মোটিভেটেড আছে, যে পশ্চিমবাংলার ম্যাক্সিমাম লোকের নাম কাটবে। এইটা ইলেকশন কমিশন একদম পরিষ্কার করে দিয়েছে নিজের আচার আচরণ দিয়ে। তারপর দেখুন, একজন ডেপুটি ইলেকশন কমিশনার কলকাতায় ঘাঁটি গেড়ে বসে আছেন সিও অফিসে। আবার কাকতলীয় ভাবে তার নামও আবার জ্ঞানেশ। আচ্ছা, মানে কোইন্সিডেন্স এটা। একজন ডেপুটি ইলেকশন কমিশনার, তিনি ওয়েস্ট বেঙ্গলের দায়িত্বে আছেন বিভিন্ন কাজের জন্য, তিনি কলকাতায় অফিস করে বসে আছেন, এবং তিনি ডাইরেকশন দিচ্ছেন এই ইআরও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরকে বা সিও অফিসের স্টাফদেরকে যে কি কি করতে হবে। এই যে ডমিসাইল সার্টিফিকেটের কথা বললেন, এই 11টা ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্ট যেটা ইলেকশন কমিশন নিজেই নোটিফাই করেছে, সেখানে বলেছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই দি কম্পিটেন্ট অথরিটি। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই দি কম্পিটেন্ট অথরিটি। কম্পিটেন্ট অথরিটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করার জন্য যেটা হচ্ছে, বা ডমিসাইল সার্টিফিকেট ইস্যু করার জন্য জেলার ক্ষেত্রে হচ্ছে এসডিও এবং এডিএম। এসডিও বা ডিএম এডিএম এরা করতে পারে। কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে কলকাতা কর্পোরেশনের কোনো অফিসারকে এই পাওয়ারটা দেওয়া থাকে, জেনারেলি একজন জয়েন্ট কমিশনার বা ডেপুটি কমিশনার, যারা কলকাতা কর্পোরেশনের কমিশনার, ওনাদেরকে পাওয়ার দেওয়া থাকে। আর ডমিসাইল সার্টিফিকেট কাকে দেওয়া হয়? ডমিসাইল সার্টিফিকেট তাকেই দেওয়া হয় যে অ্যাটলিস্ট এইখানে 10 বছর পার্মানেন্টলি বাস করছে। তাহলে যে কম্পিটেন্ট অথরিটি ডমিসাইল সার্টিফিকেট ইস্যু করছেন, মানে এসডিও এডিএম জেলার ক্ষেত্রে ম্যাক্সিমাম, আর কলকাতার ক্ষেত্রে কোনো ডেপুটি কমিশনার বা জয়েন্ট কমিশনার, তারা তো সব যাচাই টাচাই করে দেখে সার্টিফিকেট গুলো ইস্যু করছেন। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হচ্ছে আরো একটু কম ধাপের। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট মানে হচ্ছে, আমি যদি, আইনটা কি, এটা ইলেকশন কমিশনের আইন আমি কোট করছি, বাইরের কারণ নয়, মানে আমাদের বক্তব্য নয় এটা। ভোটার হতে গেলে, আমি কোন বুথের ভোটার হতে গেলে আমাকে অর্ডিনারি রেসিডেন্ট হতে হয়। কথাটার শব্দটাই আছে, অর্ডিনারি রেসিডেন্ট অফ দি মানে এরিয়া। অর্ডিনারি রেসিডেন্ট কাকে বলে? যে মোটামুটি বছরে 6 মাস এক জায়গায় ঘুমায়, রাত্রেবেলা এক জায়গায় ফিরে আসে, বিভিন্ন জায়গায় কাজকর্ম করে এক জায়গায় থাকে, তার ঘর বাড়ি আছে, তাকে অর্ডিনারি রেসিডেন্ট বলা হয়। তো এই অর্ডিনারি রেসিডেন্ট থেকে বেশি স্ট্রং হচ্ছে ডমিসাইল সার্টিফিকেট। মানে ডমিসাইল সার্টিফিকেট তো 10 বছর রেসিডেন্ট হলে পাওয়া যায়। তার মানে ডমিসাইল সার্টিফিকেটকে এবার অ্যাকসেপ্ট করবে না। আমি জানি না ইলেকশন কমিশন কি করছেন। আমার যেটা ধারণা, ওই ডেপুটি ইলেকশন কমিশনার যিনি বসে আছেন সিও অফিসে, একদম পরিষ্কার এখন হয়ে গেছে, এটাতে এখন দ্বিধা নেই আর। ওই ডেপুটি ইলেকশন কমিশনার সবাইকে ডিকটেট করছেন টার্মস, যে এইটা নেবে, ওটা নেবে না, ওটা নেবে, ওটা নেবে না, মানে ম্যাক্সিমাম নাম কাটো। ডমিসাইল সার্টিফিকেট একটা আরো স্ট্রং, মানে একটা, আমি যে পশ্চিমবাংলার বাসিন্দা, একটা এলাকার বাসিন্দা, যিনি কম্পিটেন্ট অথরিটি, এইটা কিন্তু নোটিফিকেশন করাই কম্পিটেন্ট অথরিটি। যে সে লোক কিন্তু ডমিসাইল সার্টিফিকেট ইস্যু করতে পারে না। এসডিও করতে পারে, এডিএম করতে পারে জেলার ক্ষেত্রে,
কলকাতার ক্ষেত্রে কলকাতা কর্পোরেশনের যিনি অথরাইজড অফিসার আছেন তিনি দিতে পারেন, তারাই দিচ্ছেন এই সার্টিফিকেট। ইলেকশন কমিশনের 11টা ডকুমেন্টের মধ্যেই ছিল যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই দি কম্পিটেন্ট অথরিটি। আজকে যদি এরা গ্রহণ না করে, এবং এই যে গ্রহণ করছে না, এর কোনো রিটেন কোনো জায়গা নেই। আপনি যেটা আগে বলেছেন ঠিকই, ইলেকশন কমিশন সব অর্ডার কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাচ্ছে, কোথাও কোনো রিটেন। লজিক্যাল ডিসক্রিপেন্সি বলতে কি বোঝায়, ইলেকশন কমিশন আজ পর্যন্ত নিউজ পেপারে হোক, তার ওয়েবসাইটে হোক, কোথাও বলে দেয়নি যে লজিক্যাল ডিসক্রিপেন্সির মানে এইটা, যে কোন কোন জিনিস ঘাটতি থাকলে লজিক্যাল ডিসক্রিপেন্সি হবে। এখন ইলেকশন কমিশন নিজের রিপোর্টেই বলছে যে 32 লক্ষ লোককে, 31,68,000 সামথিং, এই লোকগুলোকে আনম্যাপড এদেরকে হিয়ারিং চলছে। এছাড়া 11 লক্ষ প্লাস আরো ভোটার আছে যাকে এর নেক্সট ফেজে 10 তারিখের পর ডাকবে। এরা কাকে ডাকবে? যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি বলছে বাবার সঙ্গে ছেলের বয়সের ডিফারেন্স 15 বছরের কম ডিফারেন্স অথবা 50 বছরের বেশি ডিফারেন্স। বাবার ছেলের বয়সের ডিফারেন্সটা 50 প্লাস হলে ডাকছে, আবার 15-র কম হলে ডাকছে। এই মর্মে আমি বলি, কাজ করতে গিয়ে আমরা দেখেছি যে যখন 2002-এর ভোটার লিস্ট তৈরি হচ্ছিল, লোককে জিজ্ঞেস করেছে গ্রামের মানুষ, সে আপনি যেটা বললেন, যারা দলিত বা শিডিউল কাস্ট বা লোক যারা কম শিক্ষিত, যারা খেটে খাওয়া মানুষ, রোজি রোজগার রোজ করে, তার হেডেক ওইটাই। সে জিজ্ঞেস করেছে কত বয়স, ও বলে দিয়েছে 28 বছর। তোর বাবার বয়স কত? তো 43 বছর। তো 28 আর 43-এর 15 ডিফারেন্স হয়ে গেল। আসলে তা নয়। এই এজ নিয়ে যে এত চাপাচাপি করছে, এই ভুল পুরোটাই তো ইলেকশন কমিশনের ছিল 2002 সালে। ইলেকশন কমিশন যে ভুলটা নিজে করেছে, আজকে সেটা ভোটারের ঘাড়ে চাপাচ্ছে। উদাহরণ দিয়ে বলি, আমি কোনোদিনই বলিনি, আমি আমার নিজের কথা বলি, আমি ইলেকশন কমিশনকে কোনোদিন ফর্ম ফিল আপে বলিনি যে আমার বাবার নাম আসগার আলী হুসেন, কোনোদিন বলিনি। আমার নাম যেহেতু আবিদ হোসেন, ইলেকশন কমিশন অটোমেটিকলি কি করলো, আসগার আলী আর আমার হুসেনটা তুলে ওখানে বসিয়ে দিল। আমি কোনোদিনই বলিনি। কিন্তু এটা আপনি আগেও বলেছেন। আর ঘটনা হচ্ছে এই যে মানুষদের হয়রানি, এই যে অবস্থা, এই রকম ইলেকশন কমিশন তার মানে আসলে ধরে ধরে কি নাম কাটতে চাইছে। আমি আমাদের একটা ছোট্ট উদাহরণ দিই। আমাদের বড়নগরের এখানে একটি পাড়া আছে, দাসপাড়া বলা হয়। গরিব মানুষরা থাকেন, বাড়ির কাজ করেন, রিক্সা চালক, তারা সব মুর্শিদাবাদের এবং হিন্দু, ওবিসি অথবা শিডিউল কাস্ট, সচারেক ভোটার আছে। আমি শুনলাম 187 জনকে ডেকেছে। তারা এককালে ধামা বুনতেন, একেবারে প্রান্তিক মানুষ। তাদের এক একজনের রোজগার 5,000-7,000 টাকা মাসে রোজগার নয়। তারা বলছেন যে কি ডকুমেন্ট নিয়ে যাব আমি তো বুঝতে পারছি না। তাদের কারুর হয়তো মুর্শিদাবাদে 2 কাঠা জমি আছে, সে কোথা থেকে কাগজ জোগাড় করবে? এখানে লোকের বাড়িতে ভাড়া থাকে। এই রকম একেবারে শহর অঞ্চল গরিব মানুষ, গ্রাম অঞ্চলের গরিব মানুষ যেভাবে লাইনে প্রতিদিন দেখা যাচ্ছে, এবং 100 বছরের বয়স হয়ে গেছে, তাদেরকে ডাকা হচ্ছে। মানে এই ভাবা যাচ্ছে না। মানে আপনি যে আশঙ্কার কথা প্রথমবার যখন খসড়ার তালিকা বেরোলো, তারপর আপনি বলেছিলেন আমাদের এখানে বা আগে যে হ্যাঁ অনেকটা নিশ্চিন্ত হওয়া গেল। কিন্তু তারপর আবার 1 সপ্তাহ বাদে আপনি বুঝতে পারলেন যে ব্যাপারটা আরো একটু সাংঘাতিক দিকে যাচ্ছে। তো ঠিক আছে, কিছু লোককে ডাকা হলো হিয়ারিং এর জন্য, কিন্তু নাও ইন দ্য নেম অফ লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা করা হচ্ছে, যেটা নিয়ে তৃণমূল নেত্রী শুধু নয়, চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় যে চিঠিটা দিয়েছেন আমি খতিয়ে পড়লাম, ছত্রে ছত্রে ইলেকশন কমিশনের তাদের যে ডাইরেক্টিভ সেটাকে ভায়োলেট করছে। এখন এটা কি আইনগতভাবে তো কিছু করণীয় বোধহয় আছে বলে মনে হচ্ছে না। আমার যেটা মনে হচ্ছে যে ইলেকশন কমিশন যা করছে, সে নিজের সব ডাইরেক্টিভ গুলোকেই কিন্তু ভায়োলেট করছে। এত বছর ধরে ইলেকশন কমিশনের তো প্রচুর ডাইরেকশনস আছে, যেগুলো ইলেকশন কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে, তাদের কম্পেন্ডিয়ামেই পাওয়া যাবে। প্রত্যেকটা অর্ডার সার্কুলার সবকিছু ইলেকশন কমিশনেরই অর্ডার সার্কুলার, কোনোটাই কিন্তু অন্য কেউ তৈরি করেনি। আজ ইলেকশন কমিশন নিজেকে ভায়োলেট করছে। তার কারণ, একমাত্র কারণ যেটা আমি দেখতে পাচ্ছি, সেটা ইলেকশন কমিশন পুরোপুরি পলিটিক্স করতে নেমে গেছে। কোনো একটা পলিটিক্যাল পার্টির ফেভারে পুরোপুরি পলিটিক্স করছে, এবং পলিটিক্স করে
যখন দেখলো যে মাত্র 58 লক্ষ নাম ডিলিট হয়েছে ফার্স্ট ফেজে ড্রাফট রোলে, সেটা ডেড শিফটেড ভোটার ছিল ওইখানে, তখন আর একটা ন্যারেটিভ প্রথম থেকেই চালানো হয়েছে যে 1 কোটি রোহিঙ্গিয়া ঘুরে বেড়াচ্ছে। সেইটা আমি সেই রোহিঙ্গিয়া আর বাংলাদেশি মুসলিম আমি গতকালও শুনেছি। গতকালও কোনো একটা সভাতে কোনো একজন লিডার অফ দি অপোজিশন বলেছেন যে 58 লক্ষ তো হচ্ছে ট্রেলার। 14ই ফেব্রুয়ারি আপনারা দেখবেন কি হচ্ছে। এই যে মেসেজ ইলেকশন কমিশনকে দিচ্ছে, আর ইলেকশন কমিশন সেই ট্র্যাপে পড়ছে। ইলেকশন কমিশনের যে রোল, ইলেকশন কমিশনের রোল হচ্ছে ভোটারকে সাহায্য করা এবং ইনক্লুসিভ করা। এবার আসি হিয়ারিং এর পোর্শনে। হিয়ারিং এ যে কোনো লোক যে কোনো হিয়ারিং সেন্টারে চলে যান, আটার কেওস আছে, কেউ ক্লিয়ার কাট, কারোর কাছে কোনো ডাইরেকশন নেই, এবং যারা হিয়ারিং করছেন কারোর কাছে নেই, কেউ দেখাতে পারবে না, কেউ দেখাতে পারবে না যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলতে বোঝায়টা কি। প্রথমে তো ইলেকশন কমিশন তো খুব নিখুঁত একটা কাজ করে, প্রত্যেক জিনিসের একটা ডেফিনেশন থাকে। তো ডেফিনেশন, হোয়াট ডাজ লজিক্যাল ডিসক্রিপেন্সি মিন? যে জিনিসটা আমার কাছে লজিক্যাল সেই জিনিসটা আপনার কাছে লজিক্যাল নাও হতে পারে। তো যে জিনিস সাবজেক্টিভ হয়ে যায়, তাহলে তো দেখা যাবে একজন এইআরও দার্জিলিং এ বসে আছে বা আলিপুরদুয়ারে বসে আছে, আর একজন এইআরও পুরুলিয়াতে বসে আছে, তার ডিসক্রিপশনে ছেড়ে দেওয়া হচ্ছে। চলুন, তো তার ডিসক্রিপশনেও যদি ছেড়ে দেওয়া হতো তাহলেও জিনিসগুলো স্মুথলি হতো। কিন্তু প্রতি মুহূর্তে, গতকালই ইলেকশন কমিশন একটা চিঠি দিয়েছে আমাদের রাজ্যের চিফ সেক্রেটারিকে, যে অগস্ট মাসে যে 4টে অফিসারের বিরুদ্ধে অ্যাকশন নিতে বলেছিল, সে তাদেরকে তো রাজ্য সরকার কিন্তু সাসপেন্ড করে দিয়েছিল এবং ইলেকশন কাজ থেকে সরিয়ে দিয়েছিল একদম। এখন গতকালে ইনসিস্ট করেছে যে তাদের নামে এফআইআর করতে হবে, তাদের নামে এফআইআর করতে হবে। এইবার একটা লোক যদি কাজ করে, একটা অফিসিয়াল কাজ করে, তার আইপিসিতে তার প্রোটেকশন আছে। জেনারেল এক্সেপশনস বলে আইপিসিতে সেকশন ছিল 90 থেকে 106, যে আমি যদি কোনো কাজ গুড ফেতে করি, তাহলে আমি যদি ভুল করি আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে না। এখন ইলেকশন কমিশনারের জন্যই তো এই রুলটা চালু হয়েছে। এই যে আইনটা হয়ে, যে ইলেকশন কমিশনার এখন যে যা যা কাজ করছেন এবং রিটায়ারমেন্টের পরেও তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না, এই রুল, এই আইন তো সেন্ট্রাল গভর্নমেন্টই তৈরি করেছে, রুল অ্যামেন্ড করেছে। তো তার মানে হচ্ছে যে এই ইআরও যারা নিচু তলার অফিসার, মানে বিডিও, জয়েন্ট বিডিও এই লেভেলের অফিসার বা ডেপুটি ম্যাজিস্ট্রেট র্যাঙ্কের অফিসার, তাদেরকে রীতিমতন এই যে প্রত্যেক জেলাতে একটা করে অবজারভার অ্যাপয়েন্ট করেছে, প্রত্যেক হিয়ারিং সেন্টারে একটা করে মাইক্রো অবজারভার অ্যাপয়েন্ট করেছে, প্রত্যেক রাজ্যের জন্য একজন স্টেট লেভেল অবজারভার আছেন, আর একজন ডেপুটি ইলেকশন কমিশনার বসে আছেন। বসে কিছু না চোর ধরছেন, মানে কারোর ওপরে ভরসা নেই, এবং সবাইকে টার্গেট দিয়ে দেওয়া হয়েছে যে নাম কাটো। এতে এফেক্টেড কারা হচ্ছে? এফেক্টেড হচ্ছে ওই যে আপনি বললেন দলিত, আপনার পাড়ায় যেটা আপনি বললেন, একটা দাসপাড়া আছে, সেখানে মুর্শিদাবাদের লোকেরা রিক্সা চালায়, কেউ সবজি বিক্রি করে, কেউ ছোটখাটো কাজ করে, কেউ রাজমিস্ত্রির কাজ করে, কেউ হয়তো ওই হেল্পারের কাজ করে, লেবারের কাজ করে। সে বেচারা কোথায় থেকে কাগজ আনবে? তার কাছে দেখা যাবে একটাই কাগজ, দুটোই কাগজ আছে, একটা হচ্ছে আধার কার্ড, একটা হচ্ছে ভোটার কার্ড। আর ওই ভোটার কার্ড ইলেকশন বা রেশন কার্ড, একটা ভোটার কার্ড ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিজেই ঘটা করে 5 বছর ধরে এই কাজটা করেছিল, 96 থেকে 2002 অব্দি, আরো পরেও করেছে। আধার কার্ড পুরো ঘটা করে প্রত্যেকটা লোককে আধার কার্ড করানো হলো, প্রত্যেকটার সঙ্গে লিঙ্ক করানো হলো। আর এই দুটো ডকুমেন্টই কিন্তু, যে গরিব মানুষের কাছে এই দুটো ডকুমেন্টই থাকে, এই দুটো ডকুমেন্টকে ইলেকশন কমিশন 11টার মধ্যে রাখেনি। এখন একদম পরিষ্কার হয়ে গেছে যে ইলেকশন কমিশন এই দলিত, ট্রাইবাল, মাইনরিটি, এই 3টে ক্যাটেগরির লোককে নাম বাদ দিতে চাইছে। কারণ এরা ইলেকশন কমিশন এবং তার পলিটিক্যাল মাস্টার, এখন তো ইলেকশন কমিশনার একটা পলিটিক্যাল মাস্টার হয়ে গেছে, এটা আর লুকোচুরি নেই, মানে একদম ওপেন হয়ে গেছে। যে এখন দেশের মানুষ বুঝে গেছে যে ইলেকশন কমিশনের
একটা পলিটিক্যাল মাস্টার প্রত্যেকটা ডাইরেকশন দিচ্ছে, এবং সেই ডাইরেকশনে যা বলে দিয়েছে যে 1 কোটি 1.5 কোটি এই 3টে ক্যাটাগরির লোকের নাম কাটতে হবে। দলিতদের নাম কাটতে হবে, ট্রাইবালদের নাম কাটতে হবে, আদিবাসীদের, আর মাইনরিটিদের নাম কাটতে হবে। এই কারণ তারা জানে যে এই 3টে ক্যাটাগরির লোক তাদেরকে ভোট দেয় না বা দেবে না ইন ফিউচার, মানে তাদের অ্যাপ্রিহেনশন আছে এদের জন্য কিছু করা হয়নি, সেই জন্য এরা ক্ষেপে আছে, রেগে আছে। স্পেশালি আমাদের মতুয়া ভাই বোনদের নিয়ে আমরা তো অনেকবার কথা বলেছি, ম্যাক্সিমাম নাম কাটবে মতুয়াদের, তাদেরকে ললিপপ ঝুলিয়ে দিয়েছে সিএ এর যে তোমাকে সিটিজেনশিপ দিয়ে দেবো, কবে দেবে কোনো ঠিক নেই, কোনো টাইম লাইন কেউ বলছে না। তো এদের নাম সব থেকে বেশি কাটা যাবে, কারণ এরা এবার ক্ষুব্ধ আছে, এরা ভোট দেবে না। তো ভোট দেবে না তো তার আগেই নামটা কেটে দাও। তো এই চক্রটা চলছে, কিন্তু দুর্ভাগ্য যেটা, ইলেকশন কমিশন একটা ভুল করছে, কিন্তু ইলেকশন কমিশনের ওয়াচডগ ছিল আমাদের মাননীয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে এটা নিয়ে প্রচুর কেস হয়েছে, প্রায় 12-14টা পিটিশন ফাইল হয়েছিল, কিন্তু আমার যেটা খুব খারাপ লাগছে যে সুপ্রিম কোর্টও একটা মানে লুজ রোপ দিয়েছে ইলেকশন কমিশনকে। এইটাকে খুব কড়া হাতে সুপ্রিম কোর্টের কাছে আমরা আশা করেছিলাম যে এটাকে খুব কড়া হাতে ধরবে এবং সব প্রমাণগুলো তার কাছে প্রেজেন্ট করা হয়েছে। আমি জাস্ট একটা আপনাকে ইন্টারাপ্ট করছি। দেখুন, এই ওবিসি সার্টিফিকেট পশ্চিমবঙ্গ মুসলিমদের একটা বহুল মানে সেকশনের ওবিসি সার্টিফিকেট আছে, সেই ওবিসি সার্টিফিকেটটাকে মান্যতা দেওয়ার কথা, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অদ্ভুতভাবে সুপ্রিম কোর্টের এমন একটা রোল নিয়েছে, ইলেকশন কমিশন যে ওবিসি সার্টিফিকেটটা মান্যতাই দিচ্ছে। একদম ঠিক বলেছেন, ওইখানে বলা আছে কাস্ট সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট একটা কাস্ট সার্টিফিকেট, কিন্তু ওবিসি নিয়ে একটা কেস চলছে, এতে থাকবে না বিতে থাকবে, কি হবে এই লিস্টে, এইটা হবে কি হবে না, একটা কেস চলছে সুপ্রিম কোর্ট, কিন্তু ওটা সাবজেক্টটা তো ইলেকশন কমিশনের নয়, না ওইটা তো ইলেকশন কমিশনের সাবজেক্ট নয়। ইলেকশন কমিশন এখন ওই ওবিসি সার্টিফিকেটকে মান্যতা দিচ্ছে না, রেসিডেন্সিয়াল সার্টিফিকেটকে মান্যতা দিচ্ছে না, অনেক লোক জমির দলিল নিয়ে গেছে, ফ্ল্যাটের রসিদ নিয়ে গেছে, এইটা নিয়ে গেছে, ওটা যে কোনোটাকেই মান্যতা দিচ্ছে না। আরে পাসপোর্ট জমা দিলে বলছে ভেরিফিকেশনে পাঠাচ্ছি, টাইম লাগবে। আবার অনেক লোকের এমন আছে, ধরুন পাসপোর্ট 10 বছর হয়ে গেছে, 10 বছর পর রিনিউয়াল ল্যাপস করেছে, হয়তো রিনিউয়াল এখনো করেনি, সে তার এখন তাড়াহুড়ো নেই, রিনিউয়াল এখনো করেনি, কিন্তু প্রথম পাসপোর্টটা তো ইস্যু হয়েছিল, কেউ না কেউ তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইস্যু করেছে, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, কিন্তু রিনিউয়াল না হলে সেটাকে আবার গ্রহণযোগ্য নয়। এ কোন মানে তুগলকি কারবার চলছে ইলেকশন কমিশনের। এখন সমস্যা হচ্ছে যে এটা নিয়ে মিডিয়াতেও কোনো খবর নেই, কেউ কিছু বলছে না। আমাদের যে যার কাছে আমরা গ্রিভান্সটা রিড্রেসাল পেতাম সেটা ছিল মাননীয় সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্টের কাছে। সুপ্রিম কোর্ট এখন প্রচুর মেটেরিয়াল আছে ইলেকশন কমিশনের এগেনস্টে, যে সুপ্রিম কোর্ট এটাতে হস্তক্ষেপ করা উচিত ছিল, দরকার ছিল, কিন্তু আমরা দেখছি না সুপ্রিম কোর্টের কিছু। ডিসেম্বরে একটা হিয়ারিং ছিল, জানি না কি হয়েছে ওই বিহারের নিয়ে, বিহার তো ইলেকশন কমপ্লিট হয়ে গেছে, এখন আবার গেলে বলবে ইলেকশন ওয়েস্ট বেঙ্গল নিয়ে তো নয়, ঠিক আছে তুমি ফাইল করো, পরে দেখবো। ইন দি মিন টাইম প্রায় 1 কোটি ভোটারকে ডিসেনফ্রাঞ্চাইজ করা দেওয়া। এইটা আমি আগে প্রোগ্রামেও অন্য প্রোগ্রামে বলেছি, এইটার পেছনে একটা বড় হিডেন এজেন্ডা আছে। হিডেন এজেন্ডা এইটা যে প্রায় 10% ভোটারের নাম কাটো। কাদের নাম কাটবে? বিলো পভার্টি লাইন যে লোকগুলো, দলিত, ট্রাইবাল, বিপিএল, যারা গরিব মানুষ। কেন গরিব মানুষকে বেনিফিট দিতে হয় সরকারকে, পেনশন দিতে হয়, স্কলারশিপ দিতে হয়, আমার মতন লোককে তো সরকার কিছু দেয় না, মানে আমরা এলিজিবল নই ওইটাতে। কিন্তু দলিত, আদিবাসী, মাইনরিটির একটা বড় সেকশন, এরা তো গভর্নমেন্টের বেনিফিট পায়। এর একটা চেন দেখুন, এমজিএনআরইজিএ মনরেগা যে স্কিমটা ছিল অন ডিমান্ড, সেটা আবার চেঞ্জ করে দেওয়া হয়েছে, তার মানে গরিব মানুষ এফেক্টেড হবে। তারপর এইখান থেকে যদি নাম বাদ চলে যায়, তাহলে কালকে ওই মিনিস্ট্রিগুলো বলবে ভোটার লিস্টে তোমার নাম নেই, সেজন্য তুমি ইন্দিরা আবাস ওই যে ঘর বাড়ি পায় ওটা পাবে না, তুমি পেনশন পাবে না, ডিসেবিলিটি পেনশন বা ওল্ড এজ পেনশন বা ভিডো পেনশন, এই পেনশন তুমি পাবে না,
ওটা পাবে না। তার মানে 10% ভোটারকে যদি পশ্চিমবাংলায় 10% মানে হচ্ছে প্রায় 70 থেকে 80 লাখ, 70 থেকে 75 লাখ ভোটার। 58 লক্ষ তো অলরেডি ডিলিট হয়ে গেছে, ওই ডেড শিফটেড এখান থেকে। আরো টার্গেট হচ্ছে 1 কোটিকে বাদ দাও। 1 কোটিকে যদি বাদ দিয়ে দেওয়া যায়, হিডেন এজেন্ডা কিন্তু ওইটাই, যে বেনিফিট থেকে এদেরকে ডিপ্রাইভ করো, তাহলে সরকারের কম টাকা লাগবে এবং ওই টাকা দিয়ে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হবে। ইনফ্রাস্ট্রাকচার মানে এয়ারপোর্ট, এইটা হাইওয়ে তৈরি করো, আর পিপিপি মডেলে কর্পোরেটকে দিও। এইটা হচ্ছে হিডেন এজেন্ডা। আমি দুটো কথা আপনাকে জাস্ট লাস্ট প্রশ্ন করব। একটা হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চিঠি দিয়েছেন, এর আগেও দিয়েছেন, তথ্য সদুত্তর দিয়ে এই লড়াইটা অ্যাকচুয়ালি কতদূর যেতে পারে বলে সাংবিধানিক ভাবে আপনার মনে হয়? এটা একটা অদ্ভুত প্রায় অসম যুদ্ধ, যেরকম ভাবে আমেরিকা ভেনিজুয়েলার মাদুরোকে নিয়ে চলে গেল, যেটা পারেন একটা দেশের প্রেসিডেন্টকে বিমান নামিয়ে অ্যাপাচি হেলিকপ্টার নামিয়ে উড়িয়ে নিয়ে চলে গেল, প্রায় সেই রকমই ইলেকশন কমিশন করছে, যে আমরা নাগরিক কিনা সেটা প্রমাণ করার দায়িত্ব দিয়ে তাদের নাম কাটা, এবং মানুষ প্রতিদিন হেনস্থা হচ্ছে। এখন কিন্তু সব টিভি চ্যানেল, সব খবরের কাগজ মোটামুটি বলছে, কিন্তু ইলেকশন কমিশন দেখছেও না, শুনছেও না, এবং তারা দূরদর্শনের খবরে বলছে কোনো হেনস্থা হচ্ছে না। আপনি ইলেকশন কমিশন ওয়েবসাইটে যান, তারা দেখাচ্ছে সুন্দর একেবারে হিয়ারিং হচ্ছে, কোনো অভিযোগ নেই। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সিও ওয়েবসাইট, ফেসবুকে বা টুইটারে একই কথা বলছে। এইটা কতদূর যাবে? আমরা যেটা জীবনে কোনোদিন করিনি, কোন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট খুব বেশি হলে ডিএম করতেন ওটা, আমরা অ্যাজ ইআরও, অ্যাজ এসডিও, অ্যাজ বিডিও যে কাজ কোনোদিন করিনি, আজকে ডেটে দেখছি ইআরওরা, এইআরওরা, ইভেন জয়েন্ট বিডিও লেভেল লোকেরা বা বিডিও লেভেল লোকেরা, মানে যারা এইআরও ইআরও আছে, তাদেরকে বাধ্য করা হচ্ছে, তারা কিন্তু নিজে থেকে করছে না, তাদেরকে বাধ্য করা হচ্ছে, তারা সোশ্যাল মিডিয়াতে এসে ভিডিও করে এই সব কিছু হাঙ্কি ডোরি আছে, সব সবুজ সবুজ আছে, এইটা ওরা বলছে যে আপনারা আসুন, আপনাদের যা যা সমস্যা হবে আমরা সমাধান করব, এই করব। বাড়িতে গিয়ে ধরুন একটা ভোটার 85 বছর বয়স, বাড়িতে তার বয়স হয়তো 87 বছর এবং তার ওয়াইফের বয়স হয়তো 84 বছর, বাড়িতে গেছে, 87 বছরওয়ালা লোকটাকে হিয়ারিং নিয়েছে, প্রথম দিকে সেটাও নেয়নি, 1 সপ্তাহ পরে নিয়েছে। কিন্তু 84 বছরওয়ালা তার ওয়াইফ যিনি আছেন, তিনিও খাটে শুয়ে আছেন, তার হিয়ারিং নিচ্ছে না, বলছে আপনার তো 85 হয়নি, আপনার তো এখনো 85 হতে 8 মাস বাকি আছে, আপনি ওইখানে আসুন। এবং সেটাকে প্রচার করছে, ওই যে গাড়ি নিয়ে যাচ্ছে ওখানে হিয়ারিং করছে, তার ছবি তুলে, ইলেকশন কমিশনের ওয়েবসাইট একটা আছে, একটা ফেসবুক পেজ আছে, চিফ ইলেকট্রাল অফিসারের একটা ফেসবুক পেজ আছে, ওই পেজে সবকটা আপলোড হয়ে দেখানো হচ্ছে যে সব সবুজ সবুজ আছে। কিন্তু এই সবুজ সবুজ দেখার জন্য যদি কেউ দেখতে চায়, তো সিও হন বা অবজারভার হোক বা যেই হোক, তারা যে কোনো একটা সেন্টারে চলে যান শুধু সকাল 10টার সময়। আজকে দেখলাম অ্যাকচুয়ালি গান পয়েন্টে রেখেছে না, যে চাকরি চলে যাবে, এফআইআর করা হচ্ছে, বাধ্য হয়ে তারা করছেন। একদম ঠিক, যে গান পয়েন্টে করা আছে। আর আইনি প্রক্রিয়া যেটা আছে, ওয়েস্ট বেঙ্গলের যে WBCS অফিসারদের যে অ্যাসোসিয়েশন আছে, সে ক্যাডারকে আমিও বিলং করি, তো সেই অফিসার অ্যাসোসিয়েশন কিন্তু ইলেকশন কমিশনকে একটা চিঠি দিয়েছিল, চিঠি দিয়ে বলেছে যে আমরা সবাই ইআরও হিসেবে কাজ করছি, ভোটার লিস্ট ঠিকঠাক রাখা, নাম কাটা, নাম ঢোকানো, পুরো দায়িত্ব হচ্ছে ইআরও। কিন্তু ইলেকশন কমিশন দিল্লিতে বসে বসে অথবা কলকাতা অফিসে বসে বসে সেন্ট্রাল সার্ভার থেকে নাম উড়িয়ে দিচ্ছে। ইআরও জানেই না যে নাম ডিলিট হয়ে গেছে কোনো একটা বুথ থেকে। এবার যদিও কোনো লোক কোর্টে কালকে যায় যে ইআরও আমাকে হিয়ারিং না করে, যে কোনো নাম কাটার আগে নিয়ম হচ্ছে যে হিয়ারিং দিতে হবে, তাকে একটা নোটিশ পাঠাতে হবে যে এই কারণে তোমার নাম ডাউটফুল আছে, সেই জন্য তোমাকে হিয়ারিং দেওয়া হচ্ছে, তুমি হিয়ারিং এ এসো এবং কাগজপত্র নিয়ে এসো। তারপর স্যাটিসফাইড হলো না হলো সেটা পরের কথা। কিন্তু উইদাউট হিয়ারিং লোকের নাম ডিলিট হয়েছে, উইদাউট চেকিং লোকের নাম ডিলিট হচ্ছে। এবং এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই যে ফ্যাকড়া একটা তুলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, ইলেকশন কমিশনের যদি সদিচ্ছা থাকতো তাহলে এই লজিক্যাল ডিসক্রিপেন্সিকে প্রথমে ডিফাইন করতো, যে লজিক্যাল থাকলে আজ অব্দি করেনি। লজিক্যাল ডিসক্রিপেন্সি এক একটা অফিসারের কাছে আর এক একটা,
আমি দর্শকদের বলতে আমি যারা টিভি চ্যানেলের সাংবাদিক প্রতিদিন প্রতি ঘন্টায় ঘন্টায় রিপোর্ট করছে, তাদের একাধিক লোককে জিজ্ঞেস করি, যারা ইলেকশন কমিশন কভার করে, যে তোরা জানছিস কি করে, তোমরা জানছো কি করে? বলছে না, আমাদের ওই সূত্র মারফত বলে দেওয়া হচ্ছে বা হোয়াটসঅ্যাপে দেওয়া হচ্ছে। আমি জীবনে কোনোদিন, আমি অন্তত 20-25টা ইলেকশন জীবনে কভার করেছি, জীবনে কোনোদিন এইরকম সূত্র মারফত ইলেকশন কমিশন চলে এবং সেটা রাজ্যের মানুষকে গিলিয়ে দেওয়া হয় জানি না। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যে বাংলার মানুষ কি এই অত্যাচার ইলেকশন কমিশনের, এই যে নাগরিকত্ব খারিজ এবং তাদের নাম উড়িয়ে দেওয়া, এটার কাছে ঠিক এই যেভাবে আমেরিকার কাছে প্রায় সারেন্ডার করে যাওয়ার মধ্যে মাদুরোকে উড়িয়ে নিয়ে গেল এবং কিছুই করার রইল না, আমরা দেখলাম, আর বাংলার মানুষ কি ইলেকশন কমিশনের এর কাছে এইভাবে সারেন্ডার করে যাবে, আর না বাংলার মানুষ শেষ পর্যন্ত লড়াইতে থাকবে? আমার আমার এটা নাগরিক হিসেবে, এটা নাগরিক হিসেবে প্রশ্ন। হ্যাঁ, আমিও নাগরিক হিসেবে যেটা আমার মনে হচ্ছে, এক তো হচ্ছে যে মানুষকে আর সচেতন করা, বলা এইসব দরকার আর নেই। কারণ পশ্চিমবাংলার 7 কোটি 8 কোটি ভোটার যারা আছে, সব ভোটার, প্রত্যেকটা ভোটার বুঝে গেছে যে ইলেকশন কমিশন আমার উঠে পড়ে লেগেছে আমার নামটা কাটার জন্য। যেরকম আমিও এখন শঙ্কা আমারও আছে, যদিও ড্রাফট লিস্টে আমার নাম আছে, আমিও জানি না যে কালকে আমার কাছেও একটা হিয়ারিং নোটিশ আসবে, জানি না, আমি জানি না, কেউ শিওর নয়, কেউ শিওর নয় যে 14 ফেব্রুয়ারি তার নাম থাকবে, কেউ শিওর নয়। ইলেকশন কমিশন বলে যাচ্ছে সব জেনুইন ভোটারদের নাম থাকবে। এই 8 কোটি বা 7 কোটি ডেড ভোটার যদি বাদ দিয়ে দিই আর শিফটেড বাদ দিয়ে দিই, তাহলে এই 7 কোটি 8 লক্ষ কিন্তু সবাই জেনুইন ভোটারই ছিল। কিন্তু এখন ইলেকশন কমিশন প্রত্যেক নাগরিককে ডাউটফুল করে দিয়েছে। এইটা খুব বেদনাদায়ক যে একটা নাগরিক 80 বছর তার বয়স, সে হয়তো দেখা যাবে যে 30 বার ভোট দিয়েছে জীবনে, এইখানে বসবাস করে, তার বাপ ঠাকুরদা এখানে ছিল, তার ছেলে মেয়েরা এখানেই থাকে, তাকে ডাউটফুল করে তাকে কোলে করে নিয়ে গিয়ে অ্যাম্বুলেন্সে করে, টোটো করে, হুইল চেয়ারে বসিয়ে, ওই স্যালাইন ট্যালাইন লাগিয়ে নিয়ে গিয়ে, কালকে একটা ঘটনা দেখেছি, এক মহিলা তিনি বিডিও অফিসে রাত 10টায় বসে কম্বল টম্বল মুড়ে দিয়ে রাত 10টায় বসে আছেন, যে পরের দিন সকালে হিয়ারিং করবেন উনি। রাত 10টায় থেকে এই শীতে মারা যাচ্ছেন, সুইসাইড করছেন, একাধিক ঘটনা ঘটেছে আমরা জানি। তো এটা কি বাংলার মানুষ মেনে নেবে? এইটা কি ইলেকশন কমিশন কি জানে না? ইলেকশন কমিশন সব জানে, কিন্তু যদি ইন্টেনশনটা ম্যালাফাইড হয়, এখন পরিষ্কার হয়ে গেছে যে ইলেকশন কমিশনের ইন্টেনশন পুরো ম্যালাফাইড, পুরো পলিটিক্যালি মোটিভেটেড, যে একটা বড় সেকশন অফ দি ভোটারকে নাম কাটতে হবে যারা অ্যাপ্রিহেনশন আছে, যারা 2026-এ ভোট দেবে না একটা পলিটিক্যাল পার্টি। এখন এইটা আমার যেটা মনে হচ্ছে যে বাংলার মানুষ তো লড়াকু মানুষ, বাংলা মানুষ ব্রিটিশকেও ছাড়েনি। তো এই যে নতুন ধরনের যে মানে শাসকরা, এই যে ইলেকশন কমিশনার যিনি আছেন, তিনি ইলেকশন কমিশনার, এই যে নতুন ধরনের একটা শাসক তৈরি হয়েছে, বাংলার মানুষ এদেরকে ছাড়বে না। 2014 ফেব্রুয়ারি হোক, ভোটার লিস্ট, ফাইনাল ভোটার লিস্টের নাম, ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হোক, তারপর আমরা এনশিওর করব এবং প্রত্যেক মানুষ এনশিওর করবে যে লক্ষ লক্ষ আপিল ফাইল করা হবে, এবং ওই আপিল যাদের যদি 2 দিন বা 3 দিন বা 7 দিন, কারণ ইলেকশন কমিশনের চক্রটা কি আছে, বিহারে যেটা করেছে 14 ফেব্রুয়ারি থেকে এটাকে টেনে নিয়ে যাবে মোটামুটি 21 ফেব্রুয়ারি অবধি, ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করবে। আমি জানতে পারলাম বা পলিটিক্যাল পার্টিরা জানতে পারলো 21 ফেব্রুয়ারি যে কার নাম আছে বা কার নাম নেই। তারপরে ভোট ডিক্লেয়ার করে দেবে 7 দিনের মধ্যে, তারপরে 3 দিন পরে ভোটের ডেট ডিক্লেয়ার করে দেবে এবং বলবে আছে। এইটাই হচ্ছে আসল চক্র, যে 1.5 কোটি ভোটের নাম কেটে দাও, তাতে দুটো লাভ, এক তো ভোটে একটা যে আশঙ্কা আছে সেটা হবে না, আর দ্বিতীয় বেনিফিটের টাকা বাঁচানো যাবে। কারণ দেখবেন নাম কাটবে, আমার মতন লোকের নাম কাটবে না, আপনার মতন লোকের নাম কাটবে না, কারণ আমরা গভর্নমেন্টের কাছে কটা আর বেনিফিট নিই, আমরা তো খুব একটা বেনিফিট নিই না। কিন্তু গরিব মানুষ যাদেরকে বেনিফিট দিতে হয়, সরকারকে পেনশন দিতে হয়, কাজ দিতে হয়, ঘর বাড়ি দিতে হয়, এসব যে বস্তি ডেভেলপমেন্ট করতে হয়, এইগুলো যদি আপনি ভোটার না থাকেন, তার মানে আপনি নন সিটিজেন হয়ে থাকুন, আপনি নন সিটিজেন করতে
তার মানে এটা পরিষ্কার কিন্তু বাংলার মানুষ এটা মেনে নেবে। প্রসূনদা আমি একটা অ্যাড করে দিই, কিন্তু আমি দীর্ঘ বিশ্বাস আমার এখনো আছে যে পশ্চিমবাংলার মানুষ যদি এটা ঘটে, এক তো যা যা আইনি প্রক্রিয়া আছে, শান্তিপূর্বক ভাবে আইনি প্রক্রিয়া যা আছে নিশ্চয়ই করবে, ওই অ্যাপিল করা, এটা করা, ওটা করা, কারণ এইখানে যে রুলিং পার্টি আছে, রাজ্যে যে রুলিং পার্টি আছে, তারা খুব সতর্ক আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 2বার 3বার চিঠি দিয়েছেন, খুব কড়া আইনি চিঠি যা যা হতে পারে দিয়েছেন পার্টির হিসেবে, আবার চিফ মিনিস্টার হিসেবে। আবার এই দলেরই একজন এমপি 10 জন এমপি কে নিয়ে গিয়ে ইলেকশন কমিশনের সঙ্গে দেখা করেছেন। ইলেকশন কমিশন, শুনেছি, জানি না, আমরা তো প্রিভি নয়, কিন্তু ইলেকশন কমিশন কোনো উত্তর দিতে পারেনি। 5টা প্রশ্ন করেছিল, একটা উত্তর দিতে পারেনি। এইটা হচ্ছে, কিন্তু আগামী দিন যেটা আসছে, যে ইলেকশন কমিশন যখন ইলেকশন করবে, মানুষ সেটা ইলেকশন কমিশনকে বুঝিয়ে দেবে যে তোমার যা পলিটিক্যাল মোটিভেশন ছিল এবং তোমার যা মানে একটা পার্টিকুলার দলকে ফেভার করার যে ব্যাপারটা ছিল, সেটা ডিফিট করবে তাকে ভোটে। জানি না, ইলেকশন কমিশন হয়তো আরো মরিয়া হয়ে আরো কিছু পদক্ষেপ এমন করবে যেগুলো আনকনস্টিটিউশনাল। প্রথমেতেই এসআইআরটাই আনকনস্টিটিউশনাল, এইটা আইনে কোথাও নেই। কিন্তু ওই যে আবার বললাম যে দুর্ভাগ্য আমাদের, যে ওয়াচডগ যে ছিল মাননীয় সুপ্রিম কোর্ট কাছে, আমাদের খুব আশা ছিল যে এই এসআইআর নিয়ে খুব কড়া হাতে একটু ডিল করবে, কারণ এখানে নাগরিক হওয়ার প্রশ্ন আছে। আপনি হাওড়া স্টেশনে যে কোনো দিন সকালবেলা চলে যান, সাউথ ইন্ডিয়া থেকে যে ট্রেনগুলো আসছে পুরো প্যাক হয়ে আসছে, লোকজন কেরালা থেকে হাওড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে। একদম একদম। মালদা, মুর্শিদাবাদ, হাওড়া একটা অংশ, যারা বিভিন্ন কাজে বাইরে যায়, অন্য রাজ্যে যায়, বিশেষ করে সাউথ ইন্ডিয়া যায় বা মহারাষ্ট্র যায় বা গুজরাটে যায়, প্রত্যেকটা ট্রেন প্যাক হয়ে আসছে, রিজার্ভেশন নেই, তারা বাথরুমের কাছে বসে অমানুষ হিসেবে, তাদের অমানুষ মানে মানুষ বলে ডিল করা হচ্ছে না, তাদের অমানুষ হয়ে গেছে। তা কেন? ওই যে নাগরিক হিসেবে থাকতে হবে, ভোটার লিস্টে নাম থাকতে হবে, সেইটুকু বাঁচাবার জন্য তারা রুজি রোজগার সবকিছু ছেড়ে সামান্য সামান্য মানে ডিফেক্ট, খুব ছোট ছোট ডিফেক্ট, বানান ভুল, বাবার নামের বানান ভুল, এইটাকে কারেকশন করাতে কেরালা তিরুবনন্তপুরম থেকে লোকজন হাওড়াতে, যে কোনো দিন সকালে চলে যান হাওড়াতে যখন ট্রেনগুলো ঢোকে, দেখবেন গুচ্ছ লোক, ওই দেখলেই বুঝতে পারবেন এরা লেবার যারা অন্য রাজ্য থেকে আসছে, দেখলেই বুঝতে পারবেন। এবং যে কোনো লোককে জিজ্ঞেস করুন যে কোথায় যাচ্ছ ভাই, বলে হিয়ারিং এর জন্য একটু বলেছে, বিএলও ফোন করেছিল, সেখানেই যাচ্ছে। এবার ওইখান থেকে গাড়ি করে মুর্শিদাবাদ যাবে বা কৃষ্ণনগর যাবে বা তেহট্ট যাবে, তারপর হিয়ারিং অ্যাটেন্ড করবে, আবার ব্যাক করে কেরালা যাবে। মানে মানুষকে কি যে ইলেকশন কমিশন করে দিল এই এসআইআর করতে গিয়ে, পুরো সব মানুষকেই বোধহয় একটা মানে ডি সিটিজেন, মানে সিটিজেনশিপটাকেই ডাউটফুল করে দিল পুরো। তবে এর শিওর এটা ভোটে কিন্তু মানুষ বুঝিয়ে দেবে ইলেকশন কমিশনকে যে তোমার এই যে করতে চেয়েছিলে সেটা হয়তো, হ্যাঁ, সেটা কৌশলটা হয়তো সাকসেসফুল হবে না। এটা আমি দৃঢ় বিশ্বাস আছে। মানুষ যা হেনস্থা হচ্ছে, ইররেসপেক্টিভ অফ কাস্ট, কালার, রিলিজন, সবাই হেনস্থা হচ্ছে, প্রত্যেকটা মানুষ হেনস্থা হচ্ছে, সবাই হচ্ছে, বিশেষ করে গরিব মানুষ, কারণ তার রুজি রোজগারের ব্যাপার আছে। তো এইটুকু বলা, এখন তো আশা দেখছি, দেখা যাক কবে। আমি অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমরা আবার পাবো, এটা নিয়ে আবার আলোচনা করবো, বিষয়টা করুক। আপনাকে অনেক ধন্যবাদ, দর্শকদের অনেক ধন্যবাদ।